বিভিন্ন মানে ঘটনা পইরা আর হচ্ছে এটা নেওয়া দিব, এটা দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। স্যার ওটা কি এই পরীক্ষাতে যাচাই হয়? না না না, এই পরীক্ষাতে যাচাই হবে না, ওইটা লটারির মাধ্যমে যাচাই হবে। ওইটা তো সিলেক্ট হয়ে গেছে, রেজাল্ট তো দিয়ে দিছি, ওদের মধ্যেই লটারি হবে। আচ্ছা স্যার। এটা আলাদা পরীক্ষা, এটা আজকে রবিন নিতেছে, এটা পরীক্ষাটা সবাই দেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেল চ্যাপ্টারের উপর, এর স্কেলটার সিস্টেমের উপরে। আচ্ছা, তাহলে আমরা কালকে আমরা হচ্ছে আপনার পড়ছি কিনা, কম্পোনেন্ট বা পার্ট অফ হিউম্যান সেল পর্যন্ত পড়ছি। আজকে আমরা পড়ব প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন হচ্ছে সেলের সব থেকে মানে আউটার মোস্ট কম্পোনেন্ট, মানে এক কথায় সেলের একটা কভার, সেলের একটা কভার। এটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন যে কথা, সেল মেমব্রেন একই কথা। যেরকম একটা মানুষের নাম দুইটা থাকে না, যে মনে করেন যে ওর সার্টিফিকেটের নাম হইতেছে আব্দুল কাশেম আর ডাক নাম হচ্ছে কাশু, তাহলে কাশেম আর কাশু তো একই কথা, তাই না? কোনো ডিফারেন্স আছে? যেরকম মনে করেন যে আপনাদের ফেসবুকে এই যে আমার যে নামটা আছে বুঝছেন, এখন মনে করেন যে নাম আছে এটা আছে মেহেদি, পরে মেহেদি দুদিন পরে যখন আইসটিতে আপু যখন একটা ব্যবসা আসবে, হ্যাঁ, তখন মেহেদি ওর আইডির নাম দেবো প্রিন্স মেহেদি বা কিং মেহেদি, হ্যাঁ, বা হচ্ছে মেহেদি হাসান জয়, মেহেদি হাসান প্রিন্স, এরকম একটা নাম দিবে। স্যার আমি এমটি মেহেদি দিব। হ্যাঁ, আমি তারপরে এমটি মেহেদি দিব। এমটি মেহেদি দিব না, এটা তো সুন্দর নাম, মেডিকেল টেকনোলজিস্ট মেহেদি। আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝলাম প্লাজমা মেমব্রেন আর সেল মেমব্রেন কি একই কথা, তাই না? আচ্ছা আচ্ছা, একটা ঘটনা মনে করে হলো, একটা গল্প মনে পড়লো, পরে বলবো না, এখন আমরা পড়াই যাই। আচ্ছা, তাহলে আমরা সেদিন যে পড়ছিলাম, আমরা জানি তো প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেনটা কি সব থেকে উপরের যে আবরণটা বা কভারটা, ওইটাই হচ্ছে কি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এইখানে দেখেন কি লেখছে, দ্য লিমিটিং মেমব্রেন দ্যাট এনভলভ দ্য সেল, অর্থাৎ যেটা সেলকে আবৃত করে রাখে, লিমিটিং মানে যার মধ্যে ইলাস্টিসিটি আছে, কল্ড সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। মানে আপনার হচ্ছে এক কথায় সেলকে যে আবৃত করে রাখে ওইটাকেই বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। পরে এখানে আর কি লিখছে, ইট ফ্রম এ সিলেক্টিভলি পারমিয়াবল বাউন্ডারি অফ সেল, অর্থাৎ সেলের হচ্ছে পারমিয়াবল বাউন্ডারিটা তৈরি করে। পারমিয়াবল হচ্ছে বাউন্ডারিটা মানে কি, এইটার ভিতরে কি ঢুকতে পারবে বা ঢুকতে পারবে না, এটা সিলেকশন করে থাকে। মানে আপনার হচ্ছে ধরেন একটা দরজা, এই আপনার রুমের দরজার ভিতর দিয়ে কে ঢুকতে পারবে বা ঢুকতে পারবে না, এটা কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে। এখন যদি মনে হয় যে একটা ডাকাত ঢুকতে চায়, ঢুকতে দিবেন? দিবেন না। বা হচ্ছে ধরেন হচ্ছে আপনার কোন একটা আহ, মেয়ে মানুষের রুমে অপরিচিত কোন একটা ছেলেকে ঢুকতে দিবেন? দিবেন না, তাই না? তার মানে কি আপনি সিলেকশন করেন যে হ্যাঁ ও আমার ভাই, ও আমার ফ্রেন্ড, ও আমার বোন, ও হচ্ছে আমার নানি, ও হচ্ছে আমার মানে এরকম আত্মীয়, ও ঢুকতে পারবে, বাট আউট পার্সন ঢুকতে পারবে না, তাই না? ঠিক এইরকম এই সেলের ভিতরে কি কি ঢুকবে না ঢুকবে, এই জিনিসটাও এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন করে থাকে। এই জন্য এটুকু বলছে, ইট ফর্ম এ সিলেক্টিভলি পারমিয়েবল বাউন্ডারি অফ সেল। কথাটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এরপরে সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। সেল স্ট্রাকচার এন্ড ফাংশন নিয়ে এখানে আলোচনা আছে আপনার। ওই সেল স্ট্রাকচার এন্ড ফাংশনের এত আলাপ যাওয়ার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবেন যে প্লাজমা মেমব্রেন কনসিস্ট টু লেয়ার। এই প্লাজমা মেমব্রেনের মধ্যে দুইটা লেয়ার আছে, একটা ফসফোলিপিড লেয়ার আর একটা হচ্ছে আপনার প্রোটিন লেয়ার। একটা হচ্ছে ফসফোলিপিড লেয়ার আর একটা হচ্ছে প্রোটিন লেয়ার। ফসফোলিপিড কন্টেইন কোলেস্টেরল এন্ড প্রোটিন, বুঝতে পারছেন? এই দুইটা লেয়ার। সেল মেমব্রেনের লেয়ার কয়টা বা সেল মেমব্রেন স্ট্রাকচার লেয়ার কয়টা, সেটা হচ্ছে দুইটা।
জাস্ট এতটুকু ব্রেনে রাখলেই হবে, আর কোনো আলোচনা দরকার নাই। কথা ক্লিয়ার? ফসফোলিপিড containing cholesterol and protein layer. ফসফোলিপিড containing cholesterol and protein layer, যেটা হচ্ছে স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। ক্লিয়ার? ওকে। এরপরে ফাংশন অফ প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের ফাংশন কি? প্রথম ফাংশন সিলেক্টিভ ব্যারিয়ার, মানে ও সিলেক্ট করবে এবং বাধা প্রদান করবে যারা ঢুকতে পারবে বা পারবে না, এই একটা মেন ফাংশন। অ্যান্ড প্রোটেক্টিভ ফাংশন, যেহেতু হচ্ছে সিলেক্টিভ ব্যারিয়ার তার মানে কি আলটিমেটলি ও প্রোটেকশন করে, যেহেতু উপরের কভারিং তার মানে কি আলটিমেটলি সে প্রোটেকশন করে। যেরকম ধরুন হচ্ছে একটা টিভি রে পর্দা দিয়ে ঢাকা রাখা হয়, তার মানে কি ওই পর্দাটা টিভির ভিতরে যেন কোনো ময়লা ধুলা বালু না যায়, এটাকে প্রোটেক্ট করে, ঠিক না? এইরকম হচ্ছে প্লাজমা সেল মেমব্রেন কি প্রোটেক্টিভ ফাংশন করে, ঠিক আছে? আরেকটা কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জ, পজিটিভ নেগেটিভ। এই হচ্ছে সেলের ইলেকট্রিক্যাল চার্জটাকে সে মেইনটেইন করে। আর হচ্ছে সেল কমিউনিকেশন করে, সেল কমিউনিকেশন করে, বুঝতে পারছেন? এগুলো ফাংশন অফ সেল অর প্লাজমা মেমব্রেন। তাহলে ফাংশন অফ সেল প্লাজমা মেমব্রেন কি? সিলেক্টিভ ব্যারিয়ার, প্রোটেক্টিভ ফাংশন, ফাংশন ইন সেল কমিউনিকেশন। এই কয়টা ফাংশন কি মনে থাকবো না? বলেন তো। এই কয়টা ফাংশন মনে থাকবে? খুব কঠিন, এটা কিন্তু নোট করে ফেলবেন। ফাংশন অফ সেল নোট করে ফেলবেন, আমি যতটুকু বললাম ততটুকুই। ওকে। যে এর নাম হচ্ছে সাইটোপ্লাজম। এর নাম কি? সাইটোপ্লাজম। আমরা তো পড়ে আসছি পার্ট অফ সেল, সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন, এরপরে সাইটোপ্লাজম, এরপরে নিউক্লিয়াস। আমরা সাইটোপ্লাজম পড়ে আসছি না? এখন সাইটোপ্লাজম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা, সাইটোপ্লাজম হচ্ছে জেলি লাইক ম্যাটেরিয়াল ইনসাইড প্লাজমা মেমব্রেন। খেয়াল করে দেখবেন আপনার ত্বক বা টিস্যু, হ্যাঁ, একটু যদি হচ্ছে আসর খায় বা একটু সুইলা যায়, এই মানে আপনার যে স্কিনের যে কালার ওইটা ওঠার পরেই ভিতরে একটু একটু সাদা সাদা দেখা যায় না? এইটাই হচ্ছে সাইটোপ্লাজমের পার্টটা, এইটাই হচ্ছে সাইটোপ্লাজমের পার্টটা। সাইটোপ্লাজম ইজ জেলি লাইক ম্যাটেরিয়াল, জেলির মতো, ইনসাইড প্লাজমা মেমব্রেন, মানে প্লাজমা মেমব্রেনের ভিতরে, দ্যাট সারাউন্ড দ্য নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসকে আবৃত করে রাখে। অতএব সব থেকে মাঝখানে নিউক্লিয়াসটা থাকে, ওই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম আবৃত করে রাখে। আর ওই সাইটোপ্লাজমের উপরে কি থাকে? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থাকে। এতটুকু তো আমরা জানি না? তাহলে সাইটোপ্লাজম ইজ জেলি লাইক ম্যাটেরিয়ালস ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন দ্যাট সারাউন্ড দ্য নিউক্লিয়াস। কথা ক্লিয়ার? এ পর্যন্ত আমরা বুঝতে পারছি না? জি স্যার। ওকে। এরপরে হচ্ছে কন্টেন্ট অফ সাইটোপ্লাজম, মানে এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে। যদি বলি কন্টেন্ট অফ টি, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ স্যার এটার মধ্যে গরম পানি দিছি, তারপরে বলবেন যে হ্যাঁ স্যার এটার মধ্যে দুধ দিছি, এটার মধ্যে চিনি দিছি, হ্যাঁ, তারপরে বলবেন স্যার একটু আদা দিছি, একটু লেবু দিছি, এগুলো বলবেন না? এগুলো কি কন্টেন্ট অফ টি। ঠিক এইরকম এই সাইটোপ্লাজমের উপাদান কি কি? সাইটোসল, অর্গানেল আর ইনক্লোশন। ওই ইনক্লোশন বলতে কি কি? ওই যে হ্যামোসিডারিন, গ্লাইকোজেন, লিপোফ্রাকশিন, পড়ছিলাম ফ্যাট ডুপ্লেট, পড়ছিলাম না? মনে আছে না? এই ফ্যাট ডুপ্লেট, গ্লাইকোজেন, হ্যাঁ, তারপরে হচ্ছে লিপোফ্রাকশিন, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলাই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। এই জিনিসগুলো কি সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। আর অর্গানেল থাকে। অর্গানেল জিনিসটা কি পড়ে আসছিলাম? মেটাবলিক্যালি একটা অ্যাক্টিভ স্ট্রাকচার, যেটা এমবেডেড আছে, অর্থাৎ মানে সাইটোপ্লাজমের মধ্যে সুন্দর করে সাজানো আছে, যেটা মেটাবলিক্যালি একটা অ্যাক্টিভ স্ট্রাকচার, অর্থাৎ যার নিজের কাজ করার সক্ষমতা আছে। এরপর অর্গানেলের ক্লাসিফিকেশনে পড়ছিলাম যে অর্গানেল হচ্ছে দুই টাইপের। কিছু অর্গানেল কি মেমব্রেনাস টাইপের, কিছু অর্গানেল কি নন মেমব্রেনাস টাইপের।
মেমব্রেনাস টাইপের অর্গানেল গুলো কি কি পড়ছিলাম? এমপি ল্যাগ, মাইটোকন্ড্রিয়া, পেরিএক্সিসোম, লাইসোসোম, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারাটাস পড়ছিলাম না? এরপর নন মেমব্রেনাস গুলো কি পড়ছিলাম? আর্সিমিয়া, মানে রাইবোজোম, সিটোসেন্ট্রোসোম, সাইটোস্কেলিটন, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই আলাপগুলো পড়াইছিলাম না? পড়ছি? জি বলেন। স্যার। আচ্ছা, তারপরে এই সাইটোসোলের মধ্যে কিন্তু এই সবগুলা থাকে, ইনক্লুশন গুলো থাকে এবং সাইটোসোল থাকে। সাইটোসোল কি? ফ্লুইড, মানে ওইটার ভিতরে যে পানিটা থাকে, ওইটার ভিতরে যে পানিটা থাকে ফ্লুইড, ওইটা হচ্ছে সাইটোসোল। কন্টেন্ট অফ সাইটোপ্লাজম, সাইটোসোল, অর্গানেল, ইনক্লুশন। সাইটোসোল, অর্গানেল এন্ড ইনক্লুশন। কথা কি বুঝতে পারছেন? পারবো না আমরা? জি স্যার। ওকে, এরপরে আমরা তো অর্গানেলের ডেফিনেশন বা সংজ্ঞা অলরেডি আমরা জানাই ফেলছি, যে অর্গানেল আর দ্য সেলুলার স্ট্রাকচার এমবেডেড ইন সাইটোপ্লাজম, মানে ও হচ্ছে সেলুলার টাইপের স্ট্রাকচার যেটা সাইটোপ্লাজমের মধ্যে সাজানো আছে, হুইচ আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্ট্রাকচার, মানে যার নিজের সক্ষমতা আছে কাজ করার। এটা তো আমরা ডেফিনেশন পড়েই ফেলছি। তার মানে আমি যদি আজকে থেকে অর্গানেল জিজ্ঞাসা করি, পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। কন্টেন্ট অফ সাইটোপ্লাজম জিজ্ঞেস করি, পারবেন ইনশাআল্লাহ। সাইটোপ্লাজমের ডেফিনেশন জিজ্ঞেস করলে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না? অবশ্যই পারবেন। এন্ড টাইপ অফ অর্গানেল, অর্গানেল হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে মেমব্রেনাস টাইপের, নন মেমব্রেনাস টাইপের। এক্সাম্পল অফ নন মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার, আর্সিমিয়া। এক্সাম্পল অফ মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার, এমপি ল্যাগ। এগুলো বলতে পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, তাইলে আমাদের এই আলাপগুলো শেষ। এইবার হচ্ছে আমরা যে আলাপটা করব ওর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলেন তো? পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল। মনে করেন যে আপনি একটা দেশের রাজা, এখন মনে করেন যে এই রাজাদের মধ্যে এখন আপনার সব থেকে পাওয়ার কোন জিনিস কোনগুলা? পাওয়ার জিনিস হচ্ছে আপনার সেনাপতি। পাওয়ার কি? আপনার সেনাপতি, যার মধ্যে বন্দুক, তারপরে হচ্ছে আপনার যুদ্ধের সকল যন্ত্রপাতি কি লুকায়িত থাকে। তাইলে আপনার রাজ্যের পাওয়ার হাউস অফ সেল কোনটা, মানে পাওয়ারের ঘর কোনটা? ওইটা সেনাপতির ঘর, তাই না? সেনাপতি ব্যক্তিরা। ঠিক এইরকম আপনার হচ্ছে আমাদের যে শক্তিটা উৎপন্ন হয়, এই শক্তিটা এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। বুঝতে পারছেন? দ্যাটস রিজন আমরা এটাকে বলি পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, এখন আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানবো। মাইটোকন্ড্রিয়া আপনার হচ্ছে কি, এই যে আপনার ধরুন হচ্ছে বিড়ালের যে যদি আপনি হচ্ছে করেন, মানে পিঠে হাতায় দেন, হ্যাঁ, কিরকম একটা সুন্দর অনুভূতি আসে না? ওইটার মধ্যে কি কাটা কাটা আছে? কাঁঠালের মতো কাটা কাটা আছে? নাই, সফট, কিন্তু একদম সফট, তাই না? ঠিক এরকম মাইটোকন্ড্রিয়ার হচ্ছে দুইটা লেয়ার থাকে, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়ার দুইটা লেয়ার থাকে, যার হচ্ছে আপনার উপরেরটা কি খুব সফট একটা লেয়ার থাকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কি আলাপ করছে। ডেফিনেশন অফ মাইটোকন্ড্রিয়া, মানে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা। মাইটোকন্ড্রিয়া আর মেমব্রেন এনক্লোজড সাইটোপ্লাজমিক অর্গানেল। সাইটোপ্লাজমিক অর্গানেল মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমের একটা অর্গানেল। ওই যে পইরাইছিলাম মেমব্রেনাস টাইপের অর্গানেল মাইটোকন্ড্রিয়া, পইরাইছিলাম না? এই জন্য এই ডেফিনেশনটাকে বলছে মাইটোকন্ড্রিয়া আর মেমব্রেন এনক্লোজ, অর্থাৎ মেমব্রেন দ্বারা আবৃত, মেমব্রেনাসে যে পড়ছিলাম, সাইটোপ্লাজমিক অর্গানেল হুইচ আর স্পেশালাইজড ফর অ্যারোবিক রেসপিরেশন এন্ড প্রোডাকশন অফ এনার্জি। অতএব এই মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ হচ্ছে এই যে এয়ার যুক্ত রেসপিরেশন আমরা যে নেই, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন, আর হচ্ছে শক্তি উৎপন্ন করা। তাহলে হোয়াট আর দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? অ্যারোবিক রেসপিরেশন এন্ড প্রোডাকশন অফ এনার্জি। বলতে পারবো না? বলতে পারবো? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এরপরে এটিপি এর পূর্ণরূপ কি? এডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি এর পূর্ণরূপ কি?
অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাদের মোটামুটি অনেক তথ্যই জানতে হবে। কেন জানতে হবে? শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া বা ডেসক্রাইব দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া অথবা রাইট ডাউন দ্য মেজর ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া অথবা ড্র লেভেল অফ মাইটোকন্ড্রিয়া উইথ দ্য ডেসক্রিপশন। এইভাবে যে কোনো ভাবে প্রশ্ন হতে পারে, বুঝতে পারছেন? মানে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সংক্ষেপে লেখো, মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকাও এবং হচ্ছে এর সম্পর্কে বর্ণনা করো, অথবা শর্ট নোট মানে মাইটোকন্ড্রিয়া সব জানো। শর্ট নোট মানে কি? শর্ট নোট মানে হচ্ছে এক নজরে সবকিছু জানা। এক নজরে সবকিছু জানা মানে আমি যদি বললাম শর্ট নোট অন শুভ, মিউট করেন, সবাই মিউট করেন। শুভ হচ্ছে 5 ফিট 6 লম্বা। শুভ হচ্ছে শ্যামবর্ণের, হ্যাঁ। শুভ একটু হইতেছে মোবাইল টিপে সারাদিন। তারপরে হচ্ছে শুভ হচ্ছে সৎ ছেলে, হ্যাঁ, অনেস্ট। তারপর হচ্ছে শুভর 2টা হাত আছে, শুভর 2টা চোখ আছে, শুভর একটা হার্ট বা হৃদয় আছে, শুভর 2টা লাংস আছে, তারপরে হচ্ছে শুভর একটা লিভার আছে। এরকম সবকিছুই শুভ সম্পর্কে আমরা মানে হচ্ছে বিস্তারিত তথ্য বললাম সারসংক্ষেপে। এইটা হচ্ছে শর্ট নোট মানে সারসংক্ষেপে একটা জিনিস সম্পর্কে সকল আলোচনা করাটাই হচ্ছে শর্ট নোট। পরীক্ষার মধ্যে কমপক্ষে 4টা শর্ট নোট আসবে, যে শর্ট নোট অন লিভার, শর্ট নোট অন হার্ট, শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া, শর্ট নোট অন নিউক্লিয়াস। এরকম আপনার হচ্ছে 16টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 4টা শর্ট নোট পরীক্ষার খাতায় আসবে। তো সেই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া শর্ট নোটটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসার মতো। এবং আমি যদি প্রশ্ন করি, আমি যদি পরীক্ষা নেই কোনো দিন, তাহলে ধরে নেবেন নকল করবেন আমার পরীক্ষায়, স্যার এই প্রশ্নটা 100% দিবে। এবং এইটা এমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ফাইনাল পরীক্ষায় মনে করেন যে আপনি পারেন না, কিন্তু আপনি নকল নিয়ে যাবেন, তখন এই যে শর্ট নোটটা সুন্দর করে লিখে নিয়ে যাবেন, মাইটোকন্ড্রিয়া দেখবেন যাই পড়বো। পরে পরীক্ষার খাতার মধ্যে যখন ঢোকাবার যাবেন, আপনার হচ্ছে এই কিনা খাতাটা তখন সাড়ে ধরে আলবো। পরে ধরা খাইলে ওইটা আপনার ব্যাপার, আমি তো আর জানি না। পরীক্ষায় আসবো এটা আমি জানি, বুঝতে পারছেন? তার মানে কি জি। নকল করা যাবে না, খাতায় নিয়ে যাবে না, ব্রেনের মধ্যে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কথা ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার। স্যার স্যার শর্ট নোটে কি স্যার এই যে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা দিতে হবে? মাইটোকন্ড্রিয়ার চিত্র দিতে হবে মানে কি? মাইটোকন্ড্রিয়ার চিত্র দেওয়া হইতেছে ফর্জে ক্যাফায়া। ফর্জে ক্যাফায়া বুঝেন? মনে করেন যে একটা মানুষ যদি আচ্ছা ফর্জে আইন, একটা মানুষ যদি মারা যায়, ওর কি 100% কি দাফন কাফন করতে হবে? করতে হবে না? এটা কি, এটা তো কোনো মিস নাই। এটা মিস আছে? অবশ্যই ওরে কি দাফন কাফন করতে হবে। ঠিক পরীক্ষার খাতায় আপনি যদি পাশ করতে চান, তাহলে এই চিত্র আঁকাইতে হবে। মনে করেন যে শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া আইছে, আপনি ঘোড়ার ডিম কিছুই জানেন না, কিন্তু মাগার চিত্র আঁকাইতে পারেন, তাহলে পরীক্ষক আপনাকে 3 দিবে। আবার মনে করেন যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সব লেখছেন, মাগার চিত্র আঁকাইছেন না, পরীক্ষক আপনাকে সর্বোচ্চ 2 মার্ক দেবে। চিত্র হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণেই কিন্তু আমি প্রথমে বলছি যে এই চিত্রগুলো আপনারা সুন্দর করে শিখে আসবেন, সুন্দর করে আঁকানো শিখবেন, ড্রয়িং লেভেল করা শিখবেন। অত কেউ যদি মনে করেন যে চিত্র আঁকানো ছাড়া আপনি এই ফার্স্ট ইয়ারের পুল সিরাত পার হবেন, দ্যাট ইজ অ্যাবসলিউট রং কনসেপ্ট, রং আইডিয়া। এন্ড এইটার কারণে আপনি কি করবেন, ফার্স্ট ইয়ার নামক যে নদী আছে, নদীর মধ্যে সবসময় সাঁতরাইতে থাকবেন, পার হতে পারবেন না। আর যদি আপনি সুন্দর চিত্র আঁকাইতে পারেন, ইনশাল্লাহ এটা যে পুল সিরাত আছে, পুল সিরাত সুন্দর করে পার হয়ে যাবেন। এখন দায়িত্ব আপনার। আমি বুঝাই দিছি, বলে দিছি, এখন দায়িত্ব আপনার। হ্যাঁ বলেন। ভাইয়া শর্ট নোটটা কি এক পেজেই লিখতে হবে নাকি 2-3 পেজে লিখলেও সমস্যা নাই? শর্ট নোট 2-3 পেজ না, 200 পেজে লিখলে কোনো অসুবিধা নাই। এক পেজে লিখবে এরকম কোনো কন্ডিশন বা শর্ত নাই। কিন্তু হ্যাঁ,
ওর সম্পর্কে সারসংক্ষেপ আলোচনা করতে হবে। যেরকম মনে করেন যে মাইটোকন্ড্রিয়ার ডেফিনেশন, তারপর ওর স্ট্রাকচার, তারপর ওর লোকেশন, তারপর ওর ফাংশন, হ্যাঁ, আলোচনা করলেন। তারপর ধরুন হচ্ছে হার্ট সম্পর্কে, হার্টের শর্ট নোট আইছে, তাহলে হার্টের ডেফিনেশন মানে হার্ট কি, হার্টের লোকেশন, তারপরে হার্টের ওয়াইড, হার্টের লেন্থ, তারপরে হার্টের ওয়াইড, হ্যাঁ মানে প্রশস্ত কতটুকু, তারপরে আপনার হচ্ছে এই হার্টের স্ট্রাকচার লেয়ার, হ্যাঁ, তারপরে মনে করেন যে হার্টের হচ্ছে এক্সটার্নাল ফিচার গুলো, কয়টা চেম্বার আছে, কয়টা বাল্ব আছে, হ্যাঁ, এগুলো লিখলেন। এরপরে মনে করেন যে এই হার্টের ফাংশন লিখলেন, মানে ওর সম্পর্কে সারসংক্ষেপ আলোচনাটা করে আসলেন। এখন এই রাইট হার্টের 4টা চেম্বার কই থাকে, কি কাজ করে, তারপর হচ্ছে আপনার হচ্ছে হার্টের ওই কোন লেয়ার আছে, কই আছে, কত ইঞ্চি, এত বিস্তারিত জানার প্রয়োজন নেই, জাস্ট ওর সম্পর্কে সারসংক্ষেপ তথ্য দিবেন। এটাই হচ্ছে শর্ট নোট। এবং সেই ক্ষেত্রে অবশ্যই চিত্রটা আঁকাইতেই হবে, ড্র করতেই হবে, লেবেলিং করতেই হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। কোন আলাপ আছে আরো? স্যার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন করে ফেলেন। স্যার আমরা হচ্ছে এই অ্যানাটমি বা ফিজিওলজি এই বইগুলো আসলে বাসায় কিভাবে পড়বো বুঝতে পারতেছি না। অ্যানাটমি বা ফিজিওলজি বইগুলো তো আপনারা এখনো হাতে পান নাই, তাই না? না মানে পিডিএফটা মানে কিভাবে পড়বো বুঝতে পারতেছি না, কি পড়বো। পিডিএফটা পড়ার উপায় কি? পিডিএফটা পড়ার উপায় একটাই, সেটা হচ্ছে এই যে যে আমি যা পড়াইতাছি এই আলাপগুলা খাতার মধ্যে লিখতে ফেলাবে, নোট করা। কারণ এখন তো আপনার কাছে বই নাই, আর পিডিএফও মানে সবাই করতে পারে। সেই ক্ষেত্রে খাতায় নোট করে ওই নোটটা পড়া, তাহলেই হয়ে যায়। এবং যদি সম্ভব হয় সবার জ্ঞাতার্থে, যেহেতু বই এখনো নাই, আমার 10 ইয়ার্স কোশ্চেন সলিউশন বইটা কিনে ফেলেন। কারণ অপ্রিয় হলেও সত্যি কথা, আজকে থেকে 3-4 মাস, 5-6 মাস পরে আপনার একমাত্র সঙ্গী হবে আমার এই 10 ইয়ার্স কোশ্চেন সলিউশন বই। মানে আপনাদের মেন বই। মেন বই কিন্তু আপনারা হচ্ছে এতটা পড়তেন না, গাইড ফলো করতেন, পড়তেন না, কারণ ভালো রেজাল্ট করে পাস করতে হবে। আমার বইটা হচ্ছে গাইড টাইপের, মানে আপনার পাস করার আর হচ্ছে ভালো রেজাল্ট করার একমাত্র ইস্তেগফার, একমাত্র দোয়া, একমাত্র মনে করেন যে ওই সমাধান ওই 10 ইয়ার্স কোশ্চেন সলিউশন বইয়ের মধ্যে লুকায় আছে, যেটা 2 দিন আগে পরে হোক আপনারা ওইটা ফলো করবেন। আমি কিন্তু কখনোই এই যে সেলিম রাজা বই নাই, বাইক কখনোই কিন্তু আমার বই কেনার ব্যাপার আপনাদেরকে ইন্সপিরেশন করি না। কারণ আপনারা ভাববেন যে কি এটা ওনার হয়তো প্রচারণার সাথে এভাবে বলতেছে, কিন্তু টুডে টমোরো এইটাই আপনার সম্বল হবে। তো সেই ক্ষেত্রে যদি পসিবল হয় আপনারা এই বইটা কিনে নেন। ওকে, আচ্ছা স্যার। আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা। ডিসকাউন্ট হচ্ছে যে আপনার এই শুধু আপনাদের জন্য বইটার দাম 420 টাকা রাখবো, শুধু আপনাদের জন্য। ঠিক আছে, এটা আপনারা ছাড়া আর কেউ এই সুযোগ সুবিধা পাবে না। ওকে, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এইবার ডেফিনেশনটা পড়বো। মাইটোকন্ড্রিয়া আর মেমব্রেন এনক্লোজ সাইটোপ্লাজমিক অর্গানেল which are specialized for aerobic respiration and production of energy। এই পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এইবার যে আলোচনাটা হবে সেই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আলোচনা যাওয়ার আগে আমরা দেখলাম যে এই যে যে আপনার মাইটোকন্ড্রিয়াটা আছে এর ভিতরে ভিতরে পেঁচানো আছে, হ্যাঁ, আর উপরে যে লেয়ারটা আছে, উপরে যে আবরণটা আছে, এটা একদম সফট স্মুথ লেয়ার। যেরকম হচ্ছে আপনি যদি বিড়ালের পিঠে ধরেন যেরকম স্মুথ না, ঠিক এরকম স্মুথ একটা লেয়ার। তার মানে আমরা বুঝলাম যে উপরের লেয়ারটা স্মুথ আর ভিতরের লেয়ারটা হচ্ছে পেঁচানো। এতটুকু তো আমরা বুঝতে পারছি চিত্রের মাধ্যমে, বুঝতে পারছি না? ওকে, জি স্যার। এইটাই এইখানে স্ট্রাকচারটা আলোচনা। দেখেন, মাইটোকন্ড্রিয়া হ্যাভ এ ডাবল মেমব্রেন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার 2টা মেমব্রেন আছে। একটা হইলো ওই ভিতরের পেঁচানো মেমব্রেন, আর একটা হচ্ছে এই উপরের আবরণটা। দেখেন, দ্য আউটার মেমব্রেন মানে উপরের বা বাহিরের,
ইজ ফেয়ারলি স্মুথ, মানে সম্পূর্ণ স্মুথ, যেরকম বিড়ালের পিঠ কি স্মুথ, বাট দ্য ইনার মেমব্রেন ইজ হাইলি কনভলিউটেড, কিন্তু ভিতরের যে মানে মেমব্রেনটা আছে সেটা পেঁচানো। হাইলি কনভলিউটেড মানে কি খুবই পেঁচানো। এই কনভলিউটেড হওয়ার কারণে, পেঁচানো হওয়ার কারণে ফর্মিং ফল্ট, একটা ফল্ট গঠন করে যার নাম হচ্ছে ক্রিস্টি। তার মানে এই যে পেঁচানো পেঁচানো ফল্ট গুলো, এটাকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। পেঁচানো পেঁচানো ফলগুলোকে কি বলা হয়? পেঁচানো পেঁচানো ফলগুলোকে ক্রিস্টি বলা হয়। ঠিক আছে? আচ্ছা, অন্তত পক্ষে আপাতত আপনারা এই পর্যন্তই শিখেন, পরে আর বিস্তারিত তথ্য আপাতত এখানে যাওয়ার প্রয়োজন নাই। এরপরে একটু মনে রাখতে হবে, ক্রিস্টি কন্টেইন মেনি এনজাইম এন্ড আদার প্রোটিন মলিকুল। এই ক্রিস্টির মধ্যে অনেকগুলো এনজাইম থাকে এবং কিছু প্রোটিন মলিকুল থাকে, হুইচ আর ইনভলভ ইন অ্যারোবিক রেসপিরেশন এন্ড সিনথেসিস অফ এটিপি, যেটা আপনার হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন এন্ড এটিপি সিনথেসিস করে, যেটা অ্যারোবিক রেসপিরেশন এন্ড এটিপি সিনথেসিস করে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে স্ট্রাকচারের আলোচনা কোন পর্যন্ত হবে? দেখেন, আমি কিন্তু স্ট্রাকচারটা খুব সহজে মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিছি। এই চিত্র দেখে আমরা বুঝতেছি যে উপরের যে লেয়ারটা আছে, আবরণটা আছে, এইটা হচ্ছে একদম বিড়ালের পিঠের মতো ফেয়ারলি স্মুথ, আর ভিতরে হচ্ছে খুবই পেঁচানো, ভিতরে হচ্ছে খুবই পেঁচানো। এতটুকু তো বুঝতে পারছি। তার মানে কি, এই মাইটোকন্ড্রিয়ার কয়টা মেমব্রেন আছে? দুইটা মেমব্রেন আছে। একটা হচ্ছে কি, এই জন্য এটাকে বলবো আমরা ডাবল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়া হ্যাভ ডাবল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া কন্টেইন ডাবল মেমব্রেন। আউটার যে মেমব্রেন মানে উপরের যে মেমব্রেনটা, সেটা হচ্ছে ফেয়ারলি স্মুথ, মানে টোটাল স্মুথ। এন্ড ইনার মেমব্রেন, ভিতরেরটা হচ্ছে কনভলিউটেড, মানে হাইলি কনভলিউটেড, খুব পেঁচানো। এই কনভলিউটেড হওয়ার কারণে এখানে ফল্ট গঠন করে। এই যে এই যে একটা ফল্ট, এই যে একটা ফল্ট, এগুলোকে বলা হয় ক্রিস্টি। ফলকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির ভিতরে অনেকগুলো এনজাইম এবং প্রোটিন মলিকুল থাকে। এই ক্রিস্টির ভিতরে কি অনেকগুলো এনজাইম এবং প্রোটিন মলিকুল থাকে, যার কারণে কি ওরা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, মানে মাইটোকন্ড্রিয়ার যে প্রধান কাজ অ্যারোবিক রেসপিরেশন, এটিপি সিনথেসিস করতে পারে। এই এটিপি সিনথেসিস এবং অ্যারোবিক রেসপিরেশন হয় কেন? এই ক্রিস্টির মধ্যে কি থাকে? এনজাইম এবং প্রোটিন মলিকুল থাকে। এতটুকু স্ট্রাকচারের আলোচনা তো আমরা বুঝতে পারছি না? না মাথার উপর দিয়ে গেছে? জি স্যার, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। বুঝছি। আচ্ছা, সহজ না? প্যারা নাই। আমরা খুব সহজেই এই সেলিম রাজা বই যতই কঠিন হোক, ফার্স্ট ইয়ারের পড়া যতই কঠিন হোক, আমরা খুব সহজে ইনশাল্লাহ এইভাবে পয়েন্ট টু পয়েন্ট, পার্ট টু পার্ট মুখস্থ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। সো টেনশন না। আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম হচ্ছে ক্রিস্টির গায়ে অক্সিজেন থাকে, তো ওটা এখানে নাই কেন? অ্যারোবিক রেসপিরেশন মানে কি? ওইটাই অক্সিজেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন ইংরেজি আয় পড়ছে তো এই জন্য মনে হয় যে সে নাই। ওকে, আচ্ছা। এরপরে ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, জাস্ট 3টা পয়েন্ট। সিনথেসিস অফ এটিপি। সিনথেসিস অর্থ কি? উৎপাদন করা বা সিক্রেশন করা। হ্যাঁ, এগুলো কি সবগুলোই মুখস্থ করতে হবে? আরে আল্লাহ, এত কষ্ট কইরা গলা ফাটায় ফাটায় বলতেছি, আর হে কয় কি এগুলা বলে সব মুখস্থ করতে হবো? এগুলো আমি যা বলতেছি সেগুলো মুখস্থ না করাকে পাপ বলে। আমি যতটুকু বলছি ততটুকু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। একটু কষ্ট হবে, প্রথম প্রথম অনেক কঠিন লাগবে, মনে হবে যে মাথার ভিতরে একটা আকাশ ভাঙিয়া পড়লো, মনে হবে এরকম। কিন্তু আমরা তো পারবো। আইএসটিতে পড়তে আসছি, 60 মার্কে পাস করব। প্রথম প্রথম ইংরেজি মানে ফেস করতেছি, ইংরেজিতে সবকিছু পড়তেছি, সব এত সস্তা হয়ে যাবো সহজেই? প্রথম প্রথম তো কঠিন লাগবো। এই যে কঠিন লাগতেছে, বুঝতেছি না, পারতেছি না, মুখস্থ থাকতেছে না, এইটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট, এইটাই হচ্ছে পড়াশোনা। এতটুকু যে আপনারা মানে সমস্যা ফিল করতেছেন, দ্যাট মিনস আপনি এটাকে অন্তরে লালন করতেছেন এবং আপনি এটা পারবেন, এই সমস্যাটা সমাধান হবে। আর আপনি যদি সমস্যাই না বুঝেন তাহলে সমাধান হবে কেমনে? ধরেন হচ্ছে
কিছু ঘাতক ব্যাধি আছে, এইচআইভি, এইডস। মনে করেন যে সে 6 মাস 8 মাস বডির ভিতর থাকে, বডিটারে তিলে 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 নষ্ট করে ফেলতেছে, কিন্তু সামান্য পরিমাণেও বোঝা যায় না, কোনো লক্ষণই প্রকাশ পায় না। তার পিছনে আপনি তো সমস্যাই খুঁজে পাইছেন না, বাট যখন একটা সমস্যা আপনি খুঁজে পান তখনই তো আপনি সমাধান করতে পারেন, তাই না? আপনার সমস্যা কি? আপনি মুখস্থ করতে পারতেছেন না। আপনার সমস্যা কি? ইংরেজি। আপনার সমস্যা হচ্ছে ভয় পাইতেছেন, এটা তো সমাধান হবে। সো নো টেনশন, পারবেন আপনি ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, আমি যেভাবে বলতেছি ওইভাবে পড়েন, নোট করেন, এরপরের দিন যদি আপনি না পান, ঠিক আছে? ওকে। স্যার 6 মাস পরে কি আপনার কোর্সটা রানিং করবেন পরে? 6 মাস পরে আমরা কোর্স রানিং করব না। 6 মাসের মধ্যে আমাদের বই যা আছে আলহামদুলিল্লাহ সব ইনস এন্ড আউট সুন্দরভাবে শেষ হয়ে যাব। এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। আপনার স্যার বই রিভাইজ দেওয়া হবে না? 6 মাসের মধ্যে সবই হবে। 6 মাসের মধ্যে সবই হবে। এই বই শেষ করতে আমাদের 4 মাসও লাগবে না, বুঝতে পারছেন? এই বই শেষ করতে আমাদের 4 মাসও লাগবে না। এই 6 মাসের